দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব এই যে ইন্টারিম গভর্নমেন্টের 3 মাস পার হলো, এই 3 মাসে মুদ্রা বাজারের অস্থিরতা কতটুকু কমেছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে এই বিষয় নিয়ে একটি রিপোর্ট করেছি। সেই রিপোর্টে আমরা যেটা দেখতে পাই যে গত অগাস্ট থেকে এই পর্যন্ত গত 3 মাসে আপনারা জানেন যে 5ই অগাস্টে আমাদের একটি বড় ধরনের চেঞ্জ হয়েছে, নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, তো অনেকগুলো চেঞ্জ হয়েছে। তো আমরা এখন যেটা দেখতে পাই যে আমাদের মানি মার্কেটে লিকুইডিটি ক্রাইসিস এবং ডলার ক্রাইসিস, এই দুটো বড় ধরনের ক্রাইসিস যে ছিল সেটি অনেকটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, সেরকম কতগুলো আমরা মানি নেটের সাইন থেকে দেখতে পাচ্ছি। তো কিভাবে ইমপ্রুভ করছে এবং ক্রাইসিসটা আসলে কি ছিল সেটি দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমাদের যে ক্রাইসিসটা ছিল 5ই আগস্টের আগে, প্রধান ক্রাইসিস ছিল যে আমাদের বাংলাদেশ ব্যাংক নিয়মিত আমাদের রিজার্ভ থেকে ডলার সেল করত, কারণ ডলারের ভয়ঙ্কর রকমের একটি ক্রাইসিস ছিল। রেমিটেন্স কম ছিল, এক্সপোর্ট কম ছিল, ইম্পোর্টও কম ছিল, সব মিলিয়ে ডলারের একটি বড় ধরনের এবং আমাদের যে মার্কেটের ডিমান্ড, আমাদের এক্সচেঞ্জ রেট, তার চাইতে বাংলাদেশ ব্যাংক তার রেটটা কমিয়ে রাখছিল। ফলে অফিসিয়াল রেট এবং আনঅফিসিয়াল রেটের মধ্যে বড় একটি ব্যবধান আমরা দেখতে পাচ্ছিলাম। এটি ছিল, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে ডলার সেল করতে হচ্ছিল ব্যাংকগুলোকে তাদের এলসি পেমেন্টের জন্য, যেহেতু ইনফর্মাল অর্থাৎ বাইরের মানে রেগুলার মার্কেটের যে ডলার প্রাইস সেটির চাইতে বাংলাদেশ ব্যাংকের যে ডলার প্রাইস সেটি কম ছিল, যে কারণে ব্যাংকগুলো রিজার্ভ থেকে ডলার কিনতো, মার্কেট থেকে না কিনে। এই ধরনের একটি মিসম্যাচ ছিল। আরেকটি ক্রাইসিস ছিল যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এসালম গ্রুপভুক্ত যে ব্যাংকগুলো, 8টি ব্যাংক এবং আরও 2-1টি ব্যাংক দুর্বল ব্যাংক, সেই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি মানি প্রিন্ট করে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে আসছিল। এবং সেই ব্যাংকগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে এইদিকে তারা বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নিচ্ছে তাদের ক্যাশ শর্টেজ থাকার কারণে, আবার অন্যদিকে কিন্তু তাদের বিজনেস অ্যাক্টিভিটিসে কোনো রেস্ট্রিকশন বাংলাদেশ ব্যাংক দেয়নি। ফলে আমরা দেখেছি যে এসালম গ্রুপ কন্টিনিউয়াসলি অ্যাগ্রেসিভলি বরোয়িং করছিল। তো এ কারণে মার্কেটে একটা হিউজ লিকুইডিটি ক্রাইসিস আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ক্রাইসিসগুলো আমরা গত 3 মাসে দেখতে পাই যে এক ধরনের একটি বড় রিফরমেশনের মধ্য দিয়ে গেছে আমাদের ব্যাংকিং সেক্টর, যে কারণে আমরা মানি ইন্ডিকেটরগুলো এখন স্টেবল হওয়ার একটি লক্ষণ দেখতে পাচ্ছি। সেটি কিভাবে? প্রথমত বাংলাদেশ ব্যাংক 3টি বড় পদক্ষেপ নিয়েছে। একটি হলো রিজার্ভ থেকে ডলার সেল বন্ধ করে দিয়েছে। সেকেন্ড হলো লিকুইডিটি যে মানি প্রিন্ট করে যেই সাপোর্ট দেয়া হচ্ছিল এই ট্রাবল ব্যাংকগুলোকে, করাপশনের কারণে যেই ব্যাংকগুলো উইক হয়ে গিয়েছে সেই ব্যাংকগুলোকে যে মানি প্রিন্ট করে দেয়া হচ্ছিল সেটি বন্ধ করেছে। এবং থার্ড হলো যেই ট্রাবল ব্যাংকগুলো লিকুইডিটি সাপোর্ট নিয়ে চলছিল সেই ব্যাংকগুলোর বোর্ডকে রিস্ট্রাকচার করা হয়েছে। তাতে কি হয়েছে, ডলার সেলটা কেন বন্ধ করতে হলো? আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আসার পরই তারা প্রথম যে কাজটি করেছে যে এক্সচেঞ্জ রেট যেটি 118 টাকায় রাখা হয়েছিল, কিন্তু মার্কেট ডিমান্ড ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। তো আমরা দেখি যে প্রথম তারা এই রেটটি অ্যাডজাস্ট করে দিল, যেই রেটটি আসলে আর্টিফিশিয়ালি কমিয়ে রাখা হচ্ছিল কিছু ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য। সেইটি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ ব্যাংক মার্কেট ড্রিভেন রেটের সঙ্গে এই রেটটি অ্যাডজাস্ট করে 120 টাকা তারা করলো। তাতে যেটা হলো আমরা দেখতে পাই যে রেমিটাররা অনেক বেশি এটাতে খুশি হলো, বা তাদের একটা ইনসেন্টিভ দেওয়া হলো তাদেরকে। তারা তখন আমরা দেখতে পাই রেমিটেন্সের একটা হিউজ ইনফ্লো শুরু হলো। এর আগে কিন্তু রেট যেহেতু কমিয়ে রাখা হয়েছিল, যে কারণে আমরা দেখতে পেয়েছিলাম যে রেমিটেন্স কমে প্রায় 2 বিলিয়নের অনেক নিচে নেমে এসেছিল। তো সেটি যখন রেট অ্যাডজাস্ট করা হলো তখন কিন্তু আমরা রেমিটেন্স ইনফ্লো হিউজ, বিশেষ করে আপনারা যদি আগস্ট
থেকে নতুন গভর্নমেন্ট হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর অক্টোবর আমরা দেখতে পাই যে 2 বিলিয়নের উপরে, নিয়ারলি 3 বিলিয়নের কাছাকাছি আর কি আমরা রেমিটেন্স, মানে হিস্ট্রিক হাই আমরা রেমিটেন্স ইনফ্লো দেখতে পেয়েছি। এই রেট অ্যাডজাস্টমেন্টের বড় একটি প্রভাব ছিল এই যে রেমিটেন্স ইনফ্লো, এবং সেটি কিন্তু ব্যাংকগুলোর ডলার হোল্ডিংকে বাড়িয়ে দিয়েছিল। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে তার ডলার সেল বন্ধ করেছিল, এবং ব্যাংকগুলোকে, যেই ব্যাংকগুলোর যতটুকু এলসি খোলার ক্যাপাসিটি আছে সেই ব্যাংকগুলো তার ওই ডলার যতটুকু তার হোল্ডিং সেই অনুযায়ী তার এলসি খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। তো যেহেতু রেমিটেন্স ইনফ্লো অনেক বেড়েছে, ব্যাংকগুলোর ডলার হোল্ডিংস অ্যাভেলেবেল হয়েছে, ডলার যেহেতু রেট বাড়িয়ে দেওয়া হয়েছে, এর ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সেল করতে হচ্ছে না আগের মতো। তারা খুব সামান্য, খুব মানে ডিফারেন্টভাবে খুব বেশি প্রয়োজন ছাড়া মানে আমরা দেখতে পাচ্ছি যে ডলার সেল হচ্ছে না, যে কারণে আমাদের রিজার্ভ আমরা দেখেছি 19 বিলিয়ন থেকে 20 বিলিয়নের মধ্যে আছে। যদিও আমরা দেখেছি যে গতকালকে প্রথমবারের মতো 19 বিলিয়নের নিচে নেমেছে আমাদের রিজার্ভ। এটার কারণ হলো বড় ধরনের একটি আমাদের পেমেন্ট হয়েছে। তো আমাদের কিন্তু এর মধ্যে বড় বড় পেমেন্টগুলো বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে, কারণ যেই ট্রাভেল ব্যাংকগুলো থেকে মানি লন্ডারিং হচ্ছিল, প্রথম যে জিনিসটা হয়েছে যে রেজিম চেঞ্জ হওয়ার কারণে এবং বড় বড় যেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল যারা, তারা যেই ব্যাংকগুলোকে দখল করেছিল সেই ব্যাংকগুলো থেকে তারা কন্টিনিউয়াসলি যে মানি লন্ডারিং করতো সেটি কিন্তু বন্ধ হয়েছে। এই মানি লন্ডারিং বন্ধ হওয়ার কারণেও আমাদের ডলারের অ্যাভেলেবিলিটিটা আরও অনেক বেড়েছে, যে কারণে আমরা দেখতে পাই যে রিজার্ভ স্টেবল আছে, আমাদের যে ডলারের প্রাইস 120 টাকা সেটিও স্টেবল আছে। এবং বাংলাদেশ ব্যাংক মনে করছে যে খুব নিয়ার ফিউচারে তাদেরকে আসলে ডলারের প্রাইস অ্যাডজাস্টমেন্ট নাও করা লাগতে পারে। এখন পর্যন্ত তারা এটি ভাবছে যদি আমাদের রিজার্ভ স্টেবল থাকে এবং ইনফ্লেশন আর খুব বেশি না বাড়ে, তাহলে তারা আর ডলারের এক্সচেঞ্জ রেট আর বাড়ানোর প্রয়োজন মনে করছে না। অ্যাকচুয়ালি মার্কেটেও সেরকম কোনো ডিমান্ড এখনো তৈরি হয়নি। এটি গেল আমরা দেখলাম যে ডলার মানে আমাদের ফরেক্স মার্কেটের পার্ট। এবং আপনারা যদি দেখেন যে লোকাল লিকুইডিটি পার্টে বাংলাদেশ ব্যাংক যেটি করেছে, যে যেই ট্রাভেল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক রেজিম চেঞ্জের আগে মানি প্রিন্ট করে সাপোর্ট দিচ্ছিল, তাতে যেটা হচ্ছিল যে আমরা দেখেছি একদিকে মানি প্রিন্ট করে দেওয়া হচ্ছে, অন্যদিকে এসআলম গ্রুপ এবং অন্যান্য যেসব ব্যাংকের মালিকরা তারা কিন্তু অ্যাগ্রেসিভলি বরোয়িং করে টাকাটা নিয়ে যাচ্ছিল, অর্থাৎ প্রিন্টিং মানি তাদের পকেটে ঢুকছিল, এইদিকে আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছিল। তো সেটা যেটা বাংলাদেশ ব্যাংক করেছে যে ওই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো উইক, তাদের সকল বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছে, সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। অর্থাৎ যখন কোনো ব্যাংক উইক হয় তখন কিন্তু সেটার আপনি তাকে লিকুইডিটি সাপোর্ট সকল সেন্ট্রাল ব্যাংকই দিয়ে থাকে, কিন্তু তার আগে একটি পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হয় যে কাদের কারণে এই ব্যাংকগুলো উইক হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা একটি অন্যতম কাজ সেন্ট্রাল ব্যাংকের। কিন্তু এর আগে আমরা দেখেছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তারা শুধুই মানি প্রিন্ট করে তাদেরকে দিচ্ছিল, সেটি বাংলাদেশ ব্যাংক বন্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রথম তারা যেটা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের গ্রিপ থেকে ব্যাংকগুলোকে বের করেছে, ফলে ফার্দার ড্রডাউন বা মানি ইরোশন সেটি বন্ধ হয়েছে। এরপর তারা যেটা করেছে যে মানি প্রিন্ট না করে ব্যাংকগুলোকে বলেছে যে তারা যেন মানি মার্কেটে যেই ব্যাংকগুলোতে লিকুইডিটি রয়েছে, কারণ আপনি যদি দেখেন যে মার্কেটে লিকুইডিটি ক্রাইসিসে কিন্তু শুধু ট্রাভেল ব্যাংকগুলো, যারা গুড হেলথের ব্যাংক, তারা কিন্তু ডিপোজিট হিউজ বেড়েছে, 3 গুণ 4 গুণ পর্যন্ত ডিপোজিট বেড়েছে, কারণ মানুষ এখন তাদের হেলথ দেখে তাদের কাছে ডিপোজিট ট্রান্সফার করছে। তো বাংলাদেশ ব্যাংক যেটা এখানে ইন্টারফেয়ার করেছে যে যাদের গুড হেলথ আছে, সেই ভালো লিকুইডিটি আছে, তাদেরকে উইক ব্যাংকগুলোকে তাদেরকে মানি সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ ইন্টার ব্যাংক ট্রানজেকশন যেটি বন্ধ হয়ে গিয়েছিল, সেই ইন্টার ব্যাংক ট্রানজেকশনটা বাংলাদেশ ব্যাংক ফাংশনাল করেছে। কিভাবে করেছে, কেন গুড ব্যাংক উইক ব্যাংককে কিসের ভিত্তিতে টাকা ধার দিবে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নিশ্চয়তা দিয়েছে যে তারা উইক ব্যাংকগুলোর অ্যাগেনস্টে গ্যারান্টি ইস্যু করবে। অর্থাৎ এই উইক ব্যাংক যদি কোনো কারণে ফেল করে, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদেরকে যারা তাদেরকে মানি সাপোর্ট দিয়েছে তাদেরকে সেই টাকাটি ফেরত দিবে। তাতে যেটা হলো যে ইমিডিয়েট মানি প্রিন্টিং হচ্ছে না,
কিন্তু উইক ব্যাংকগুলো তাদের ডিপোজিটারদের চেক অনার করতে পারছে লিমিটেড স্কেলে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছে। তাতে করে তাদের যখন কনফিডেন্স গ্রো করবে তখন তাদের কিন্তু ক্যাপাসিটি বাড়বে ওই টাকাটা ফেরত দেওয়ার। তখন বাংলাদেশ ব্যাংককে কিন্তু গ্যারান্টি দিয়ে এই জিনিসটা ফাংশনাল করে দিল, ফলে ইমিডিয়েট তাকে প্রিন্ট করতে হলো না। ব্যাংকগুলো যদি তাদের ডিপোজিটার কনফিডেন্স ফেরত পায় এবং তাদের ক্যাপাসিটি বিল্ড হয়, তাহলে কিন্তু তারা নিজেরাই সেই টাকা, যেই টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরত দিতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে নতুন করে টাকা আর প্রিন্ট করা নাও লাগতে পারে, বা যদি কোনো ব্যাংক ফেল করে সেটার জন্য একটি তারা টাইম পাচ্ছে, ইমিডিয়েট তাকে মানি প্রিন্ট করে আমাদের এই মুহূর্তে যে ইনফ্লেশন বাড়ছে সেটির উপর কোনো হিট হচ্ছে না। তো এইভাবে তারা ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনকে আমরা দেখেছি যে অনেকটা ফাংশনাল করেছে। আমরা যদি দেখি কল মানি মার্কেটে কিন্তু এই ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন ফাংশনাল হওয়ার কারণে এবং কিছু ব্যাংকের কাছে ভালো গুড হেলথের ব্যাংকগুলোর কাছে ডিপোজিট বেড়ে যাওয়ার কারণে আমরা লিকুইডিটি কিন্তু মার্কেটে পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংক লিকুইডিটি না ছাপিয়ে, অর্থাৎ মানি প্রিন্ট ছাড়াও কিন্তু মার্কেটে পর্যাপ্ত লিকুইডিটি রয়েছে। সেটার ইন্ডিকেটর হিসেবে আমরা বলতে পারি যে কল মানি মার্কেটে কিন্তু আমাদের যে রেট, সেটি পলিসি রেটের উপরে আমরা দেখতাম সবসময় যে বাংলাদেশ ব্যাংক যেই রেটে ব্যাংকগুলোকে টাকা ধার দেয় তার চাইতে আমরা দেখতে পেয়েছি যে বেশি রেট ছিল কল মানিতে রেজিমের আগে, হাসিনা রেজিমের সময়। কিন্তু এখন গত 3 মাসে আমরা দেখতে পাই যে কল মানি মার্কেটের রেটটা পলিসি রেটের নিচে নেমে এসেছে। এখন পলিসি রেট আছে 10%, কল মানিতে এখন 10%-এর নিচে টাকা ধার পাওয়া যাচ্ছে। ফলে ব্যাংকগুলো এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে যাচ্ছে না, কল মানি মার্কেট থেকেই টাকা ধার নিতে পারছে। কারণ এটি আসলে একটা নর্মাল ট্রেন্ডে ফিরে এসেছে। কারণ পলিসি রেটের নিচেই আসলে কল মানি রেটটা থাকা উচিত, কারণ তাহলে ব্যাংকগুলো সবসময় তাহলে মানি মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় টাকাটা নিবে, সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে না। সেন্ট্রাল ব্যাংক মানি মার্কেটের এই মুভমেন্ট দেখে সেই অনুযায়ী পলিসি রেটটা ঠিক করে। কিন্তু আমরা আগে দেখতাম যে মানি মার্কেট পুরো ডিসফাংশনাল, কারণ মানি মার্কেটের রেট অনেক বেশি হাই, সেজন্য সেন্ট্রাল ব্যাংকের টাকা ছাপিয়ে দিতে হতো, কারণ ব্যাংকগুলো সব সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট যেহেতু কম থাকতো সেখান থেকে নিত। তো এখন কিন্তু আমরা দেখতে পাই যে আনইউজুয়াল থেকে ইউজুয়াল ট্রেন্ডে আমাদের মানি মার্কেটটা ফিরে এসেছে, যে কল মানি মার্কেট থেকেই এখন ব্যাংকগুলো নিচ্ছে, ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন হচ্ছে। এবং আমরা যদি দেখি যে ডিপোজিট রেট যে খুব বেশি বাড়ছে তা না, একটি নির্দিষ্ট 10-11 রেটের মধ্যে রয়েছে, 11%-এর মধ্যে রয়েছে। এবং আমাদের যে লেন্ডিং রেট সেটি 13-14%-এর মধ্যে রয়েছে। কারণ ব্যাংকগুলোতে এখন যেহেতু আমাদের একটা আনসার্টেন সিচুয়েশন, পলিটিক্যাল আনসার্টেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে আমাদের লোনের ডিমান্ড কম, বিজনেস এক্সপানশন কম, সে কারণে আসলে আমাদের ওই লেন্ডিং রেটও খুব বাড়ছে না। তো সব মিলিয়ে আমরা যেই সিগন্যালটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে মেজর রিফরমেশন যে কতগুলো নিয়েছে, মানে ব্যবস্থা নিয়েছে, সেগুলো এখন ওয়ার্ক করতে শুরু করেছে, যে কারণে মানি মার্কেটে আমরা একটা গ্র্যাজুয়ালি একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তো যেটি আসলে আমাদের ইকোনমির জন্য খুব ভালো একটি সংকেত। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।